আবির বসে বসে ম্যাগাজিন পড়ছিল। তখনই খেয়াল করল যে নিশি পাশে থাকা পানির গ্লাসটা ধরার চেষ্টা করছে। আবির সঙ্গে সঙ্গে নিশির হাত থেকে গ্লাসটা নিয়ে পাশের টেবিলে রাখল। তারপরে নিশিকে আস্তে করে তুলে পানি খাইয়ে দিল তাকে। পানি পান করার পর নিশি আস্তে করে তিথিকে ডাকতে লাগল। আবির নিশির দিকে তাকিয়ে বলল, কি লাগবে আমায় বল, আমি হেল্প করছি। নিশি আবিরের কথায় কান না দিয়ে আবার তিথিকে ডাকতে লাগল। আবির নিশিকে বলল, বুড়ি একটু আগেই ঘুমিয়েছে, তুই আমায় বল, কি লাগবে তোর? না ঠিক আছে, কিছু লাগবে না। এই বলে নিশি আস্তে করে শোয়ার চেষ্টা করল, কিন্তু ব্যথার কারণে শুতে পারল না। তা দেখে আবির তাকে ধরে আস্তে করে শুইয়ে দিল। আর কিছু লাগবে? ধন্যবাদ, আমার কিছু লাগবে না। আবিরের একটা ফোন আসায় সে বাইরে গেল কথা বলার জন্য। যাওয়ার আগে তিথিকে ডেকে দিয়ে গেল যদি নিশির কিছু লাগে তার জন্য। তিথি নিশির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তার কিছু লাগবে কিনা। নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আস্তে করে বলল, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবি? হ্যাঁ। আমার হাত ধরে আস্তে আস্তে ওঠ। তিথি নিশিকে আস্তে করে তুলতে লাগলো। তখনই আবির রুমে ঢুকে তা দেখে উত্তেজিত হয়ে বলে উঠল, আরে ওকে তুলছিস কেন এইভাবে? ভাইয়া, ও একটু ওয়াশরুমে যাবে। আবির এবার বুঝতে পারল কেন নিশি তিথিকে ডাকছিল। আবির এগিয়ে এসে বলল, আমি হেল্প করছি, তুই একা পারবি না। ওর হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই বলে যেই নিশির গায়ে হাত দিতে যাবে অমনি নিশির নিজের দুর্বল হাত দিয়ে আবিরের হাত সরিয়ে দিল এক ঝটকায়। তারপর তিথি দিকে তাকিয়ে বলল, তুই কি পারবি? না পারলে থাক, আমি যাব না। না না, আমি পারবো, তুই চল। ভাইয়া, তোকে যেতে হবে না। আবির আর কিছু বলল না। সে বুঝতে পেরেছে নিশির মনে যে ক্ষত সে তৈরি করেছে তা সহজেই সারবে না। তিথি আস্তে করে নিশিকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আজ প্রায় 15 দিন হতে চলল। নিশি হসপিটালে ভর্তি ছিল। আজকে নিশিকে ছুটি দেওয়া হবে। এতদিন তিথি আর আবির বাড়িতে যায়নি বললেই চলে। সারাদিন নিশির আশেপাশে থেকেছে দুজনে। এর মাঝে নিলয় বেশ কয়েকবার এসেছিল নিশিকে দেখার বাহানায় তিথির সাথে দেখা করে গেছে। আবির নিশির হাতের এবং পায়ের ব্যান্ডেজগুলো খুলে ওষুধ লাগিয়ে আবার নতুন ব্যান্ডেজ করে দিল। এই কদিন আবির নিশির সমস্ত ট্রিটমেন্ট করেছে নিজের হাতে। আজ তাকে ছুটি দেওয়া হবে বলে সে সমস্ত পেপার রেডি করে রেখেছে আগে থেকেই। আজকে নিশির ছুটি হবে তাই নিশির বাবা মা আর তিথির মামা মামি সবাই এসেছে হসপিটালে। নিশিকে চেক আপ করা হয়ে গেল। আবির নিশির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি, এবার সপ্তাহে একবার ব্যান্ডেজ খুলে ড্রেসিং করতে হবে। তার জন্য ওকে হসপিটালে আসতে হবে না। আমি বাড়িতে গিয়ে ওর ড্রেসিং করিয়ে আসব। ঠিক আছে বাবা। তাওহিদ সাহেবকে আর কিছু বলতে না দিয়ে নিশি বলে উঠল, আব্বু, বলছি কি তোমার সাথে আমার একটু কথা আছে, খুব জরুরি। যদি সবাই বাইরে যেত তাহলে একটু ভালো হতো। নিশির কথা শুনে সবাই আর কিছু না বলে বেরিয়ে গেল। তারপর নিশি তার বাবাকে বলল, আব্বু, বলছি যে তুমি কোন মহিলা ডাক্তারকে ঠিক করো আমাকে চেক আপ করানোর জন্য। কি বলছিস এইসব? এতদিন ধরে আবির তোর চেক আপ করে এসেছে। এখন যদি তুই অন্য ডাক্তার দেখাস তাহলে সে কি ভাববে? আব্বু, তুমি আমাকে ভুল বুঝছো, আমি সেইভাবে কথাটা বলতে চাইনি। দেখো, আমার জন্য তাদের অনেক সময় নষ্ট হয়েছে, তাই আমি চাই না তারা আমার জন্য আর নিজেদের সময় নষ্ট করুক। আর তাছাড়া আমি আনইজি ফিল করি ভাইয়ার কাছে তিনি ড্রেসিং করাতে। তাই বলছি একজন মহিলা ডাক্তার ঠিক করো তুমি। আর এই বিষয়ে আমি কোন কথা বলতে চাই না। নিশির বাবা আর কোন কথা না বলে বাইরে বেরিয়ে আবিরের কাছে গিয়ে বললেন, বাবা, আবির বলছি যে তুমি কি কোনো ভালো মহিলা ডাক্তার ঠিক করে দিতে পারবে নিশির জন্য? কেন আঙ্কেল, কি হয়েছে? বেশ চিন্তিত গলায় বলল, আমি আছি তো, আমি গিয়ে সপ্তাহে একদিন করে চেক আপ করে আসব। সে তো হলে আমাদের অনেক উপকার হতো। কিন্তু আসলে নিশি বলছিল ওর জন্য তোমাদের অনেক সময় নষ্ট হয়েছে, তাই আরও চায় না তোমাদের কোন সময় নষ্ট হোক ওর জন্য। আর তাছাড়া ও আনকমফোর্টেবল ফিল করে তোমার কাছে, তাই। আঙ্কেল, এতদিন ওকে আমি ট্রিটমেন্ট করেছি।
এখন যদি অন্য কেউ ওর ট্রিটমেন্ট করে তাহলে প্রবলেম হতে পারে। তাই আমি চাই না ওকে অন্য কেউ ট্রিটমেন্ট করুক। তাই আমি ওর ট্রিটমেন্ট করব। আমি এই বিষয়ে আর কথা বলতে চাইছি না, ক্ষমা করবেন। এই বলে আবির আর কোন কথা না বলে চলে গেল। নিশির বাবা নিশির কাছে এসে ব্যাপারটা বলল। যেই নিশি কিছু বলতে যাবে অমনি রুমে আবির ঢুকে পড়ল। তারপর নিশির বাবাকে বলল, আঙ্কেল এই যে নিশির রিপোর্টস, আর নেক্সট উইকে আমি গিয়ে ওকে চেক আপ করে আসব। তার কোন দরকার নেই, নিশি আস্তে করে বলে উঠল। তোমার দরকার না হতে পারে, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার এটা কর্তব্য। আর ডাক্তার জেন্ডার হিসেবে ডিফারেন্স করা যায় না। বেশিরভাগ সিজার মেল ডক্টররা করে, আর তাছাড়া তোমাকে প্রথম থেকে আমি চেক আপ করে আসছি, সুতরাং এর পরেও আমি তোমার চেক আপ করব। আর আমার সময় কোথায় নষ্ট হচ্ছে সেইটা তোমাকে না ভাবলেও চলবে। আমি আর এই বিষয়ে কোন কথা শুনতে চাইছি না। ইস দ্যাট ক্লিয়ার নিশি? নিশি আর কিছু বলল না, আবিরের দিকে একবার মুখ ভেঙচি দিয়ে মাথা নিচু করে বসে রইল। আবির তা দেখে হেসে দিল। তারপর নিশিকে বাড়ি নিয়ে যাওয়া হলো। রাতে তিথির ফোনের রিংটোন ঘুম ভেঙে গেল। ফোন চেক করেতে দেখল নিলয়ের ফোন। ফোনটা রিসিভ করতেই নিলয় বলে উঠল, ঘুমাচ্ছিলে পাখি? হ্যাঁ, আপনি কি করছেন? তোমার সাথে ফোনে কথা বলছি। নিলয়ের জবাব শুনে তিথি মুচকি হেসে বলল, সে তো এখন করছেন, ফোন করার আগে কি করছিলেন? বেশি কিছু না, অফিসের কিছু ইম্পর্ট্যান্ট ফাইল চেক করছিলাম। ও বাই দা ওয়ে, নিশি কেমন আছে এখন? ভালো আছে। ভেরি গুড। তুমি আর তোমার ভাইয়া একদম সেম ক্যাটাগরির, এতটা মিল কি করে সম্ভব? কেন কেন? তিথি বেশ আগ্রহী হয়ে জিজ্ঞাসা করল। এই তোমরা দুই ভাইবোনই ভালোবাসার মানুষদের মন ভেঙে দিতে 2 মিনিটও ভাবো না। ও তাই বুঝি। আমি কি আপনাকে জেনে শুনে কষ্ট দিতাম নাকি? তখন তো আমি বুঝতাম না। পরে যখন আপনার ভালোবাসাকে বুঝতে পারলাম তখন তো আমি আপনার কাছে গিয়ে আমার মনের কথাগুলো যে আপনাকে বললাম, তার বেলা কিছু না। কিছুটা মন খারাপ করে বলে তিথি। আরে আরে পাখি, মন খারাপ করছো কেন? হ্যাঁ আমি মানছি তুমি আমার কাছে এসেছো, কিন্তু নিশি সে তো বেচারি এখনো তোমার ভাইয়ের মন পেল না। পাবে, সেও পাবে। আমি আমার বেস্টুর গোমরা মুখ দেখতে পারবো না। তার জন্য আমি একটা প্ল্যান ঠিক করে রেখেছি। কি প্ল্যান শুনি? আগে নিশি সুস্থ হোক, তারপর ভাইয়ার মনে কি করে নিশি ফুল ফোটাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, তুমি ছাড়া আর কেউ বা এমন চমৎকার চমৎকার আইডিয়া ভাবতে পারবে? সানগ্লাস পরিহিত হাসি মুখ আইনো। আচ্ছা শোনো, কালকে তোমার মামা, মামি আর ভাইয়া বাসায় থাকবে তো? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এই বলে নিলয় ফোন কেটে দিল। তিথিও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। আজ শুক্রবার, তাই সবাই বাড়িতে আছে। তিথি সবে ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসে সকালে নাস্তা করছে। মামা আর আবির সোফায় বসে খবর দেখছে, আর মামি রান্নাঘরে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তিথির মামা গিয়ে দরজাটা খুলতেই অবাক হয়ে গেল সামনে থাকা ব্যক্তিকে দেখে। এদিকে তিথি পরোটা চিবাতে চিবাতে তার মামাকে উদ্দেশ্য করে বলতে লাগল, মামাকে এসছে গো এই ভোর বেলায়। এই বলে আবার নিজের খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। বাইরে থাকা ব্যক্তি ঘরে প্রবেশ করল। তিথি খাবার খেতে খেতে মাথাটা উপরে তুলতেই সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে মাথা ঘুরে যাওয়ার কল হয়েছে। কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং নিলয়। কিন্তু পাশের মানুষটাকে চিনতে পারল না তিথি। নিলয়ের খুব হাসি পাচ্ছিল তিথি ফেসের অমন রিয়াকশন দেখে। নিলয়কে দেখে আবির সঙ্গে সঙ্গে উঠে তাদের বসতে দিল। তিথির মামি রান্নাঘর থেকে এসে তাদের দিকে অবাক কিছু বলতে যাবে, তখনই নিলয়ের সাথে আসা লোকটি বলে উঠল, সরি, আপনাদের কিছু না বলে এইভাবে চলে আসার জন্য। না না, এতে সরি বলার কি আছে? আসলে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এসেছি। কি কাজ? সবাই কথা বলছে, কিন্তু এদিকে তিথির কোন খেয়ালই নেই। সে এখনো গালের ভিতরে অর্ধেক পরোটা নিয়ে হা করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তিথির এমন কাণ্ড দেখে মামির তিথিকে ঝাড়ি দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল,
তাড়াতাড়ি ওঠ, সবাই কি ভাববে এভাবে বসে আছিস কেন? মামির কথায় তিথির এতক্ষণে হুঁশ হলো, তারপর সঙ্গে সঙ্গে বিসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। আমি মিস্টার রিয়াদ হোসেন, নিলয়ের মামা। আসলে নিলয়ের বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, তাই আমাকেই আসতে হলো ওর সাথে। আসলে আমার ছেলেটা আপনার বাড়ির মেয়েকে খুব পছন্দ করে, আর তাকে বিয়ে করতে চাই। তাই আমিও দেরি না করে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে চাই। রিয়াদ হোসেনের কথা শুনে আবির উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ক্ষমা করবেন আঙ্কেল, এটা সম্ভব নয়। কিন্তু কেন বাবা? এই একজন প্রেম বিরোধী পাবলিক এলেন। শালা নিজে তো অত সুন্দর একটা কিউটি পাইকে রিজেক্ট করে নিজের পায়ে কুড়ুল মেরেইছিস, এবার এসছিস আমাদের মাঝে চায়না ওয়াল তৈরি করতে। তোর নিশির সাথেই বিয়ে করতে হবে দেখে নিস, যত সব। নিলয় মনে মনে কথাগুলো বলেই আস্তে করে আবিরের দিকে তাকিয়ে একটা ভেঙচি মারল সবার আড়ালে। আসলে তিথি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিল, আর তাছাড়া ও এখন খুবই বাচ্চা, ওর বিয়ে নিয়ে আমরা এখন ভাবিও নি। তাই আবিরকে থামিয়ে দিয়ে রিয়াদ হোসেন বলে উঠলেন, দেখো বাবা, আমি জেনে শুনেই এখানে এসেছি। আমি জানি তিথি মামনি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে, আর তাছাড়াও বিয়ের পর তিথি মামনি যত ইচ্ছা পড়াশোনা করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আঙ্কেল, তিথি যদি বিয়েতে রাজি না হয়, তাহলে আমরা ওর এই বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবো না। আবিরের কথা শুনে রিয়াদ মুচকি হেসে বলল, বাবা, কোন কিছু না যাচাই করে আমি কোথাও যাই না। আসলে নিলয় এবং তিথি মামনি একে অপরকে ভালোবাসে অনেকদিন ধরেই, আর তাই আমি এই প্রস্তাবটা নিয়ে এসেছি তোমাদের কাছে। তিথি মামনিকেও আমার বেশ পছন্দ হয়েছে। রিয়াদ হোসেনের এমন কথায় বাড়ির সবাই 440 ভোল্টের শক খেয়ে হা হয়ে তাকিয়ে আছে। এদিকে তিথির মামার তো হার্ট অ্যাটাকেই চলে এসেছিল, একটুর জন্য বেঁচে গেছে এই যাত্রায়। বেচারা বুকে হাত দিয়ে নির্বাক শ্রোতার মতন রিয়াদ হোসেনের দিকে তাকিয়ে আছেন। আর তিথির তো মনে মনে ভাবছে সে যদি স্পাইডারম্যানের হতো তাহলে এক্ষুনি এক লাফে তাদের বাড়ি থেকে নিশিদের বাড়ি চলে যেতে পারত। নিলয় তার মামাকে নিয়ে এসে যে এইভাবে তাকে ফাঁসাবে, বেচারি বুঝেই উঠতে পারেনি। নিলয় বসে বসে বেশ ভালোই উপভোগ করছিল তিথির ফ্যামিলি প্রত্যেকের রিকশনগুলোকে। আবির তিথির দিকে তাকাতেই তিথি মাথা নিচু করে ফেলল। আবির কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আঙ্কেল, আমাদের কিছু সময় দরকার। বুঝতেই পারছেন আমাদের ঘরের একটা মাত্র পিচ্চি মেয়ে, সুতরাং ভাবার কিছু সময় দরকার। ওকে, ইউ টেক ইউর টাইম, বাট একটু তাড়াতাড়ি তোমরা তোমাদের ডিসিশনটা আমাদের জানিও কেমন? কারণ আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তিথি মামনিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, নিলয়ের বউ করে। জি, আচ্ছা, তাহলে আমরা আজ উঠি। সে কি কথা, এই প্রথম আমাদের বাড়িতে এলেন আর কিছু মুখে না দিয়ে চলে যাবেন? আজ নয় আপা, যেদিন বিয়ের পাকা কথা বলতে আসব, সেই দিন একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে যাব তখন। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ভাইজান। তিথির মামি তিথির মামাকে কনুই দিয়ে গুঁথা দিয়ে রাগী চোখে তাকাতেই তিনি সঙ্গে সঙ্গে উঠে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন কিন্তু আপনারা আমাদের বাসায়। যেন অতি অনিচ্ছা সত্ত্বেও তিনি কথাগুলো বলছিলেন নিলয়দের। যাবার সময় নিলয় তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে এক চোখ মেরে গেল। তিথি সেই মুহূর্তে নিলয়কে তুলে আছাড় মারতে ইচ্ছা করছিল। তিথির ফোন বেজেই চলেছে একনাগাড়ে। নিলয় তাকে বারবার ফোন করছে, কিন্তু তিথি কিছুতেই ফোনটা রিসিভ করছে না। কেন ধরবে সে তার ফোন? কি করে পারো সে তার কাছ থেকে এত বড় একটা কথা লুকাতে? খুব রেগে আছে তিথি তার উপর আজ। একবার বললে কি এমন হতো? ধরবে না তিথি তার ফোন। দেখি কতবার করে করতে পারে সে। এসব কথা তিথি নিজের মনে মনে ভাবছিল। এমন সময় তিথির রুমে আবির প্রবেশ করল। ভাইয়াকে এই সময় তার রুমে দেখে তিথি কিছুটা অবাক হল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কিছু বলবি ভাইয়া? আবির কিছুটা গম্ভীর গলায় তিথির দিকে তাকিয়ে বলল উঠল, কবে থেকে চলছে এসব? আসলে আবিরের কথা শুনে তিথি ভালোভাবেই বুঝতে পেরেছে
কেন সে তার রুমে এসেছে। কিন্তু কি জবাব দিবে সে কিছুই বুঝতে পারছে না। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কিছুটা কাচুমাচু হয়ে ধীর গলায় উত্তর দিল, আসলে ভাইয়া, এবারে যখন নিশির সাথে ঘুরতে গেলাম সেইবার। আর কিছু বলতে না দিয়ে আবির বলে উঠল, ও তার মানে এতদিন ধরে এইসব চলছে, অথচ আমি কিছুই জানি না। তুই আমার কাছেও কথা লুকাতে শিখে গেছিস বুড়ি। সরি ভাইয়া, আসলে আমি। থাক, তোকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে নিয়েছি। আমাকে বললে কি এমন হতো তোর? আসলে ভাইয়া, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কাঁদো কাঁদো গলায় বলল তিথি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ রাগ করে থাকিস না আমার উপর। তিথির কথা শুনে আবির আরো গম্ভীর গলায় বলে উঠল, ভুল যখন করেই ফেলেছিস সেটাকে তো আর শুধরানো যাবে না, কিন্তু তুই এটুকু বুঝে রাখো, নিলয়ের সাথে তোর বিয়ে হবে না, কোন মতেই না। ভাইয়ার এমন কথায় তিথির চোখ মুহূর্তেই অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। আবির বোনের এমন চেহারা দেখে মুচকি হাসল, তারপর নিজের 2 হাত দিয়ে বোনের গাল ধরে উঁচু করল, তারপর বলতে লাগল, খুব ভালবাসিস তাই না রে? তিথি ছলছল চোখে মাথা নাড়ালো, যার অর্থ হলো হ্যাঁ, সে ভালোবাসে তার সেই রাগী বদমেজাজি মানুষটাকে, বাঁচবে না সে তাকে ছাড়া এক মুহূর্ত। প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে যে তাকে। আবির আর কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল তিথিকে, তারপর বলল, আমার বুড়ি আমার কাছে কিছু চেয়েছে আর আমি তাকে দিইনি, এমনকি কোনোদিন হয়েছে, সুতরাং আজও তা হবে না। আমি তো এমনি বললাম, তোর অমন রিয়াকশন দেখার জন্য। নিলয়ের সাথেই তোর বিয়ে হবে। কিন্তু তুই আমার কাছে কেন লুকালি এত বড় কথা? বুড়ি, আমাকে সবকিছু খুলে বলতে পারতিস। এই বাড়িতে একমাত্র তুই আছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, বিশ্বাস করি। আসলে আমি ভেবেছি তুই রাগ করবি ভাইয়া। সরি তোকে হার্ট করার জন্য। দূর পাগলি, আমি জানি আমার বোন আমাকে খুব ভালোবাসে। সে আমাকে কোনোদিন কষ্ট দিতেই পারে না, আর এটাও জানি তুই নিশির ব্যাপারটা নিয়ে আমার উপর রেগে আছিস, কিন্তু আমার বিশ্বাস তুই ঠিকই তোর ভাইয়াটাকে ক্ষমা করে দিতে পারবি, তার এই ভুলের জন্য। কি পারবি না তোর ভাইয়াকে ক্ষমা করতে? তিথির দিকে অনেক আগ্রহ নিয়ে আবির তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। তিথি মুচকি হেসে মাথা নাড়াল। আবির তা দেখে মনে মনে কিছুটা হলেও শান্তি পেল যে তার বুড়িটা অন্তত তাকে ক্ষমা করতে পেরেছে। তিথি আবার আবিরের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত গলায় বলে উঠল, কিন্তু ভাইয়া, নিশি সত্যিই তোমাকে খুব ভালোবাসে। তুমি তাকে অমনভাবে কষ্ট না দিলেও পারতে। এবার আবির আর কিছু না বলে তিথি মাথায় হাত বুলিয়ে চলে গেল। হয়তো সেও মনে মনে অনুতপ্ত তার ভুলের জন্য। আবিরের যাওয়ার দিকে তাকিয়ে তিথি মনে মনে বলে উঠল, আমি পেয়ে গেছি আমার উত্তর ভাইয়া, তোমার নিস্তব্ধতায় আমাকে আমার উত্তর দিয়ে দিয়েছে। আমি আর আমার নিশুম্নিকে কষ্ট পেতে দেব না। আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে তুমি তোমার ভুলের জন্য অনুতপ্ত। এবার তুমি দেখবে কি করে আমি তোমাকে নিশির প্রেমে হাবুডুবু খাওয়াই। যদি না খাওয়াতে পারি তো আমার নামও তিথি নয়। রাতে খাবার টেবিলে মামা মামির উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো দেখো, খুব তো বলতে যে আমি নাকি তোমার মেয়েকে বিনা কারণে সন্দেহ করি সব সময়, এবার দেখেছ তো কেন আমি তাকে বারবার সন্দেহ করতাম। নজরুল সাহেবের কথায় তার স্ত্রী প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেলেন, তার উপর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, এই চুপ করো তুমি, বেশি বকরবকর করো না। এই বয়সে প্রেম করবে না তো কি তোমার মতো টাকলু বয়সে প্রেম করবে যত সব? কি এখনো তুমি আমার ভুল ধরে যাবে? নিজের মেয়েকে শাসন না করে আমার ওপর চিল্লাচ্ছ তুমি? অসহায় ভাবে বলে তিথির মামা। এতে আমি আমার মেয়ের কোন ভুলই দেখতে পারছি না। কি ভয়ে চিৎকার করা মুখ। এবার আবির বলে উঠল, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, তুই কেন বাদ যাবি? তুইও একটা বোম ফাটিয়ে ফেল, তোর বোনের মতন। শেষে কোনোদিন আমরা বাড়িশুদ্ধ না উড়ে যাই তোদের বোম ফাটানোর চক্করে। তুমি চুপ করবে? সব সময় বেশি বকবক করো তুমি। বল বাবা, তুই কি বলছিস বল। আসলে আমি তিথির বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। আমি সব খোঁজ খবর নিয়ে দেখলাম নিলয় ছেলেটা ভালো। ও চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর একমাত্র ওনার, আর তাছাড়াও বুড়ি আর নিলয় একে অপরকে ভালোবেসে
আর বুড়িও চাই এই বিয়েটা করতে। তাই আমি চাই এই বিয়েটা হোক। এবার বল তোমাদের কি মতো এই বিষয়ে। আমার তো। নজরুল সাহেবকে আর কিছু বলতে না দিয়েই ওনার ফাস্ট বোলার সহধর্মিণী বলে উঠলেন, একদম ঠিক ডিসিশন নিয়েছিস তুই, আমিও তোর ডিসিশনে একমত। তুই বরং এক কাজ কর, কালকে ওদের দুপুরে দাওয়াত দে, সেখানে আমরা এই বিষয়ে কথা বলবো তখন। আর তাছাড়া বিয়ের ডেটও ঠিক করতে হবে। তাই ওরা এলে ওদের সামনে এসব বিষয়ে আলোচনা করতে সুবিধা হবে বেশি, কি বলিস? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আমি বরং ফোন করে তাদের জানিয়ে দিব। মামি, আমার একটা কথা ছিল। হ্যাঁ মামুনি, বল, কি বলবি তুই? আসলে বলছি যে নিশি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আমি চাই আমার বিয়েতে আমার একমাত্র বেস্টু উপস্থিত থাকুক, তাকে ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। আচ্ছা, সে হবে তখন, আগে তারা আসুক, কাল কথাবার্তা হোক, তারপর এই বিষয়ে না হয় আলোচনা করব। ওকে মাই ইয়ং বিউটিফুল লেডি। তিথির কথায় তিথির মামি খুশিতে গদগদ হয়ে গেলেন। উনার একটা দুর্বল পয়েন্ট আছে, ওনার বিউটির প্রশংসা যেই করবে তাকে তিনি মৃত্যুর আগে পর্যন্ত ভালোবেসে যাবেন। এদিকে নজরুল সাহেব অনেকক্ষণ ধরে তাদের কথাবার্তা শুনছিলেন চুপ থেকে, এবার আর চুপ না থেকে বলেই ফেললেন, বলি, আমি যে এই বাড়িতে থাকি তা কি কারোর মনে আছে নাকি সেটাও কারোর মনে নাই? আমারও তো ডিসিশন নেওয়ার হক আছে। যতই হোক আমি এ বাড়ির কর্তা, কিন্তু আমি আমার ডিসিশনের কোন ভ্যালুই দেখতে পারছি না। উফ, শুরু করে দিল টাকলা। তিথির কানে ফুসুর ফুসুর করে বললেন মামি। মামির কথায় তিথি অনেক কষ্টে নিজের হাসি থেকে কন্ট্রোল করল। হ্যাঁ, তা বলো। বলো, কি বলবে তুমি, বলে ফেল। হ্যাঁ বাবা, অবশ্যই, তুমি মতো না দিলে কি করে হবে। হ্যাঁ হ্যাঁ মামা, বলে ফেল। নজরুল সাহেব কিছুটা সংকোচ নিয়ে বলতে লাগলেন, না মানে আমি বলছিলাম কি, বিয়েটা কি এখনই? শোন, যা বলবে ভেবে বলো। ঠিক আছে। শিন এর সাথে হাসি, মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি বলছিলাম, এই বিয়েতে আমি খুবই খুশি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই বাঁচি। হাহা। বিরক্ত মুখ, ঠিক আছে, এবার চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়। অনুনয়কারী মুখ, ঠিক আছে, যাচ্ছি। নজরুল সাহেবের এমন রিয়েকশনে তিথি আর আবিরের প্রচণ্ড রকমের হাসি পাচ্ছিল। খুব কষ্টে নিজেদের হাসিটাকে কন্ট্রোল করেছে তারা। নজরুল সাহেব যতই সাহসী লোক হোক না কেন, বউয়ের সামনে ভিজে বিড়াল। এদিকে নিলয় প্রচণ্ড রেগে আছে, 500+ কল করে ফেলেছে অলরেডি তিথির ফোনে। কিন্তু এই মেয়ের কোন খেয়ালই নেই সেদিকে। কতটা কেয়ারলেস হলেই এমনটা করতে পারে কেউ? মানছে আজকের বিষয়টা তাকে না জানিয়ে ভুল করেছে সে, কিন্তু সে তো সারপ্রাইজ দিতে চেয়েছিল তিথিকে। তাই তো নিলয় তাকে কিছুই জানায়নি এই বিষয়ে। কিন্তু নিলয় কি করে বুঝবে যে তিথিকে এমন সারপ্রাইজ দেওয়ায় তিথি তাকে এত বড় একটা বাঁশ খাওয়াবে? রাগ করেছে, ঠিক হয়েছে, তাই বলে ফোনটাও ধরবে না, কি জ্বালা। ব্যাস, নিলয় ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। আর কোনো কিছু না ভেবেই গাড়ির চাবিটা নিয়ে নিচে নেমে গেল, উদ্দেশ্য তিথির বাড়ি হামলা করা। তবে সেটা শুধুমাত্র তিথির বেডরুম। বাড়িতে হামলা করা মানে নিলয়ের আর জীবনেও তিথিকে বিয়ে করা হবে না। কারণ তার যেই ভুসি মার্কা শালা মহাশয় আছে তার দিয়ে কোনো বিশ্বাস নেই। সব সময় পারমাণবিক বোমা নিয়ে রেডি থাকেন তিনি, যেখানেই প্রেম দেখবেন সেখানেই ছুঁড়ে মারবেন। তাই নিলয়ের কোন রিস্ক নিতে চায় না তার শালাকে নিয়ে। এদিকে তিথির ভাবতেই অবাক লাগছে যে তার পরিবার কত সহজেই নিলয় এবং তার সম্পর্কটাকে মেনে নিয়েছে। প্রথমে একবার ভেবেছিল নিলয়কে ফোন করে ব্যাপারটা জানাবে, কিন্তু পরক্ষণেই নিলয়ের সকালের চিটিংবাজির কথা মনে পড়ে গেল। তাই তার উপরে রাগ করে তাকে ফোন করেনি, শুধুমাত্র নিশিকেই খুশির খবরটা জানিয়েছে। নিশি খবরটা শুনে খুব খুশি হয়েছে। তারপর নিশির সাথে কিছুক্ষণ গল্প করে তিথি ঘুমিয়ে পড়ল। রাত তখন 2টো। খুচখুচ আওয়াজে তিথির ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকাতেই দেখল একজোড়া রাগী চোখ তার দিকে তাকিয়ে। তিথি চিৎকার করতে যাবে অমনি চলবে।